প্রিয় দর্শক, দ্য গ্রেট ওয়ার্ল্ড শোতে স্বাগত জানাচ্ছি। সাংস্কৃতিক বৈচিত্র্যে সমৃদ্ধ চীনের প্রতিটি অঞ্চলেই ভরপুর নিজস্ব উৎসব আর অনন্য ঐতিহ্যে। তাই তো চীনকে বলা হয় উৎসবের দেশ। হালের ফ্যাশন জগৎ থেকে শুরু করে চলচ্চিত্র, শিল্প, সংস্কৃতি, নানা মাত্রিক আয়োজন, চীনের নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য ও বৈচিত্র্যময় জীবনধারার গল্প সবকিছুই থাকছে আমাদের এই অনুষ্ঠানে। বরাবরের মতো আপনাদের সঙ্গে আছি আমি রাউজায়ে জাবিদ ঐশী। সম্প্রতি সিএমজি বাংলাকে দেয়া একান্ত সাক্ষাৎকারে বাংলাদেশের সঙ্গীত শিল্পী জিনিয়া জাফরিন লুইপা বলেছেন, চীন ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় আরও বাড়ানো দরকার। দুই দেশেরই পরস্পর থেকে অনেক কিছু শেখার আছে উল্লেখ করে এই শিল্পী বলেন, চীন কিভাবে জনশক্তিকে কাজে লাগিয়ে বিশ্বের উন্নত শিখরে পৌঁছেছে, বাংলাদেশেরও সেখান থেকে শেখার আছে। একজন লুইপা হয়ে উঠলেন কিভাবে, শুরুটা কিভাবে হয়েছিল এবং এই যে ব্রেকটা মানে কোন জায়গায় গিয়ে নিজেকে নতুনভাবে আবিষ্কার করলেন, এটা যদি দর্শকদের একটু জানান। নিশ্চয়ই। আমি ছোটবেলা থেকে আসলে গান শুনতাম। আমার বাসায় যেহেতু আমার বাবা মা গান শুনতে খুব পছন্দ করতেন, আমার ফ্যামিলির কেউই গান গাইতেন না, কিন্তু শুনতেন। তো এই শুনে শুনে আমার সখ্যতা বেড়েছে। তারপরে যখন হাঁটতে শিখলাম, কথা বলতে শিখলাম, তখন আমার মা আমাকে শিশু একাডেমিতে নিয়ে গেলেন। সেখানে শিখলাম গান, নাচ, কবিতা, আবৃত্তি, অনেক কিছু কালচারাল অঙ্গনে আমিও জড়িয়ে গেলাম। কিন্তু এগুলো আসলে শখেই করতে থাকলাম। তারপর আস্তে আস্তে কিছু দু একটা কম্পিটিশন করলাম, ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলাম শিশু শিল্পী হিসেবে। এগুলো আমাকে খুব ইন্সপায়ার করতে থাকলো। তারপরে রিয়েলিটি শোতে এলাম 2010-এ। রিয়েলিটি শো থেকে আসলে আমার টেলিভিশনে যাত্রা শুরু হয়। টেলিভিশনে গান গাচ্ছি সাডেনলি আসলে আমার বিয়ের পরেই মেইন চেঞ্জটা আসে, ব্রেক, যেটা আপনি বলছেন যে কোথা থেকে মনে হলো যে আমি গানটা প্রফেশনালি করব, সেটা আসলে আমার বিয়ের পরে। যেহেতু আমার হাজব্যান্ড একজন মিউজিশিয়ান, হি সাজেস্টেড মি যে তুমি অন্য কোনো জব করার থেকে গানটাকে যদি জব হিসেবে নাও, তুমি দেখবে যে তোমার প্রফেশনটা অনেক এন্টারটেইনিং। সো আমি এটাই ফাইন্ড আউট করলাম পরে, যে আমাকে সবাই ভালোবাসছে আমার গানের জন্য, আমার সাথে কানেক্টেড হচ্ছে। এটা আসলে আমার জন্য খুব এন্টারটেইনিং একটা প্রফেশন বলে আমি মনে করি। আপনি সম্প্রতি গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডে একটা চাইনিজ গান গেয়েছেন, কেমন লেগেছে? প্রথমত আমি জানতে চাচ্ছি যে চাইনিজ তো আপনি জানতেন না, চাইনিজ ভাষাও আপনি শিখেন নাই, একটা নতুন ভাষাকে অ্যাডপ্ট করেছেন এবং অসাধারণ সুন্দর পারফরমেন্স করেছেন, দর্শকরাও এটার রেসপন্স করেছে, এটা একটু শুনতে চাচ্ছি। এটা আসলে খুব এক্সাইটিং একটা কাজ ছিল আমার জন্য, বিকজ হচ্ছে আমি এরকম অন্য দেশের ভাষার গান এর আগেও করেছি, অনেক করেছি। আমার খুব ভালো লেগেছে এই অ্যাটাচমেন্টটা। আসলে আমাকে মনে হয় যে অনেক কিছু এক্সপিরিয়েন্স করতে হেল্প করে, এবং সেই দেশটা সম্পর্কে, একটা দেশের সংস্কৃতি তো আসলে সেই দেশটাকে রিপ্রেজেন্ট করে। সো একটা দেশের গান যখন আমি শিখবো, তখন আমি আসলে বুঝে যাই যে ওই দেশের মানুষগুলো কেমন হয়। সো আমি যখন চাইনিজ গানটা সিলেক্ট করলাম বা শুনলাম গানটা, এই গানটাই কিন্তু আসলে চাইনিজ পিপলদের যেই সিম্পলিসিটি, যেই তাদের মধ্যে যেই অসাধারণ একটা শক্তি আছে, একটা পাওয়ার আছে, এবং একটা ফ্রেন্ডশিপ আছে, মানুষের সাথে মানুষের যে বন্ধনটা আছে, আমার মনে হয়েছে যে এই গানটা আসলে তাদের সেই অ্যাটিটিউডটাকেই প্রেজেন্ট করে। এবং এই গানটা যখন আমি একজন চাইনিজ সিঙ্গারের কাছে, মানে তার সাথে বসে গানটা শিখছিলাম, তখন দেখলাম যে সেই জ্যাকও খুব কোঅপারেটিভ, পাশাপাশি গানটা গাইতেও খুব ভালো লাগছে। এবং এই প্রোগ্রামটাতে পারফর্ম করার পরে গানটা যখন বাঙালিরা শুনেছে, বাঙালিরাও কিন্তু চাইনিজ ল্যাঙ্গুয়েজটা ওভাবে করে হয়তো বা বুঝতে পারেনি, কিন্তু তারা বলছে গানটা তো খুব সুন্দর, মানে খুব ক্যাচি, তাদেরকে ক্যাচ করেছে, তাদের মাইন্ডটাকে ক্যাচ করেছে। তার মানে তারাও কানেক্ট করতে পেরেছে চাইনিজ পিপলদের সাথে। আমি ছোট করে একটু শোনাচ্ছি। 夜过绵绵的高山，夜过无尽的沧海。如果期待依然在，终是春晚的花开。请你静静留下来，让美酒温这尘埃。像飘在树上野外，就像美丽的灯来。
নাইস নাইস, অসাধারণ। থ্যাংক ইউ আচ্ছা, সো মাচ। আপনি গল্প করছিলেন যে এই গানটা গাওয়ার পরে আপনি কিছু রেসপন্স পেয়েছেন একটা কনসার্টে যাওয়ার পরে, সেটা যদি একটু দর্শকদের সঙ্গে শেয়ার করেন। অবশ্যই এই গানটার তো আসলে চাইনিজ ল্যাঙ্গুয়েজটা যারা ইউজ টু না সেটা প্রোনাউন্স করতে কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো আমি গানটা গাইতে গাইতে গানের হচ্ছে সবচেয়ে বড় মেডিসিনটা হচ্ছে গানটা আপনি যতবার শুনবেন তত তত তাড়াতাড়ি আপনি এটাকে শিখে ফেলবেন। সেটা ভাষার ক্ষেত্রেও তাই। আমরা ছোট বাচ্চারা যেরকম সাবকনশিয়াস মাইন্ডে শুনে শুনেই শিখে ফেলে ভাষা, তো গানের বিষয়টাও আসলে তাই। সো এই গানটা আমি এমনভাবে আমার মনে হয়েছে আমি অন করেছি যে সেটা আসলে অন্যদেরকেও সামহাও এটাকে অ্যাটাচ করেছে, টেনেছে তাদেরকে। সো তার কিছুদিন পরেই আমি যখন আপনাদের প্রোগ্রামটা শেষ করলাম, প্রোগ্রামটা শেষ করার পরেই আমাকে কল করা হলো অ্যানিমাল হেলথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, ওনাদের একটা অ্যাসোসিয়েশন আছে সেখান থেকে। তো তারা ফোন করে বললেন যে আপনার রিসেন্টলি আমি একটা চাইনিজ গান শুনেছি, আপনি যদি এই গানটা আমাদের প্রোগ্রামে এসে একটু পারফর্ম করেন, বিকজ আমাদের 200+ চাইনিজ গেস্ট থাকবে। সো আমার তো এর চেয়ে বড় আসলে প্রাপ্তি আর কিছু হতেই আচ্ছা, পারে আচ্ছা, না, আচ্ছা। যেহেতু আমি ফার্স্ট টাইম চাইনিজ গান গেয়েছি এবং সেটা এভাবে স্বীকৃতি পাবে এটা আসলে আমি ভাবিনি কখনো। তো তারপরে আসলে সেই প্রোগ্রামে আমি গিয়ে যখন গানটা স্টার্ট করলাম, আমার অডিয়েন্স দেখলাম যে এই গানটা সম্ভবত খুবই পপুলার একটা গান, খুব ট্র্যাডিশনাল একটা গান, যার কারণে অডিয়েন্স সবাই আমাকে খুব রেসপন্ড করলেন, তারা ওয়েভ করলেন, তারা আমার সাথে গাইলেন, যেটা আমার ভীষণ ভালো লেগেছে। এবং তারা বারবার জিজ্ঞেস করছিলেন তুমি কোথা থেকে গানটা শিখেছো, তুমি কিভাবে গানটা শিখেছো, এত ডিফিকাল্ট প্রোনাউন্সিয়েশন তুমি কিভাবে পারফেক্টলি প্রোনাউন্স করলে। তো আমি আরো একবার আসলে চায়না মিডিয়া গ্রুপকে ধন্যবাদ জানাতে চাই আমাকে এত সুন্দর একটা কাজের সাথে এই রাখার জন্য। এক্সপেরিয়েন্সটা একজন সঙ্গীত শিল্পীর লাইফে হয়তো বা একদমই নতুন অভিজ্ঞতা, তাই না? সত্যি তাই, কারণ আমি মানে জীবনে আসলে আমরা এত কনসার্ট করেছি, এত প্রোগ্রাম, এত শোজ, এত ইন্টারভিউ, এত কিছু করেছি। হ্যাঁ, সব প্রোগ্রামেই কিন্তু সুন্দর কিছু স্মৃতি থাকে, অডিয়েন্সের সাথে ভালো কিছু মোমেন্ট থাকে। বাট এই মোমেন্টগুলো যে আমি অন্য একটা ভাষার গান গাইছি, সেই দেশের অডিয়েন্সরা আমাকে খুব আপন করে নিচ্ছেন, এটা খুবই এক্সপেন্সিভ একটা এক্সপেরিয়েন্স বলবো আমি। অবশ্যই। তো আপনি চীনকে কিভাবে চীন বাংলাদেশের কালচারটাকে কিভাবে দেখতে চান? আমি চাই আসলে এই যে ফ্রেন্ডশিপ যেটা আপনি বললেন এটা বজায় থাকুক, এবং মানুষ, দুই দেশের মানুষ আসলে শিখুক। প্রত্যেকটা দেশের মানুষের কাছেই তো শেখার অনেক কিছুই আছে, এবং আমার মনে হয় যে বাংলাদেশের মানুষের চায়না থেকে অনেক কিছু শেখার আছে, যেহেতু তারা ম্যান পাওয়ারকে কাজে লাগিয়ে আমার মনে হয় যে বিশ্বের একমাত্র মানে প্রথম দেশ যারা তাদের ম্যান পাওয়ারকে কাজে লাগিয়ে এত ডেভেলপ করেছে। সো সেই তাদের যে নিষ্ঠা, তাদের যে কাজের প্রতি ডেডিকেশন, এই জিনিসটা আমার মনে হয় যে এই ফ্রেন্ডশিপের মাধ্যমে বাঙালিরা শিখুক। আর বাঙালিদের যে সুন্দর একটা মন আছে, বাঙালিদের যে খুব রোম্যান্টিক, খুব কি বলবো যে সফট একটা হার্ট আছে, তো সেই হৃদয় থেকে কিন্তু বন্ধুত্ব করা খুব সহজ। বাঙালিরা কিন্তু বন্ধুত্ব খুব দারুণ ধরে রাখতে পারে। আমার মনে হয় যে চাইনিজ পিপল আসলে বাঙালিদের সাথে বন্ধুত্ব করে মজা পাবে। সেই জায়গাটায় আরেকটু ফ্রেন্ডশিপটা আরো বাড়ুক, আরো এই ফ্রেন্ডশিপের মানে যতটা বছর পেরিয়েছে এই সময়টা আরো বৃদ্ধি হোক, এটাই এই লঞ্জিভিটি থাকুক, এটাই আসলে আমি চাই। আপনি তো কালচারাল অঙ্গনে কাজ করেন, সঙ্গীত নিয়ে কাজ করেন বা কালচার নিয়ে কাজ করেন। একজন শিল্পী যা করে, একজন শিল্পী, একজন সঙ্গীত শিল্পী হোক বা পেইন্টার হোক বা যে কোনো শিল্পী হোক, সে তার সৃজনশীলতাকে আসলে তার মাধ্যম দিয়ে প্রকাশ করে। কেউ হয়তো বা তুলির আঁচড়ে করে, কেউ কলম দিয়ে করে, কেউ গান গেয়ে করে, আপনি যেটা করছেন। তো কালচারালি ডেভেলপ হতে আপনার কি পরামর্শ? দু দেশের সংস্কৃতিকে কিভাবে আরো বন্ডিংয়ে আনা যায়? বা আমার মনে হয় যে এই দেশে আমরা যেগুলো কালচারাল অ্যাক্টিভিটিস করছি সেগুলো আসলে চায়নাতে শোনানো উচিত, বা চাইনিজ যে গানগুলো আছে বা চায়নার যে কালচারাল অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলো বাংলাদেশে নিয়ে আসা উচিত। কালচার বলতে শুধু গান বা নাচ এগুলো পড়ে না, এর মধ্যে আসলে মানুষের বিহেভিয়ার, মানুষের ফুড, মানুষের হ্যাবিটস, এভরিথিং এটা ইনক্লুড করে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে আমরা আরও বেশি পরিচিত হই, একটা দেশের কালচারের সাথে আরও বেশি পরিচিত হই। যেরকম এর আগে আমরা সাম্যের গান গেয়েছি, আমি অন্য ভাষার একটা অনুবাদ ছোট্ট করে একটু আপনাকে শুনিয়ে দিই। সেটা হচ্ছে আমি একবার জাপানে গেলাম, ওখানে গিয়ে জাপানিরা তো বাংলাও বুঝবে না, ইংলিশও বুঝবে না, সো আমি ওখানে গিয়ে গাইলাম
আমাদের পৃথিবীটা হাসি কান্না, আমাদের পৃথিবীটা আশা নিরাশা, এসো এখানে গড়ি চির সাম্যবাণী। বাট এই গানটা হচ্ছে সেকাইজু কোদায়াতে আমানিয়ারি। সো এই যে ব্লেন্ডটা মানুষের যাতে বুঝতে সুবিধা হয়, এই যে কানেকশনটা, এই কানেকশনটা আমার মনে হয় যে আমরা কালচারালি ক্রিয়েটিভিটি দিয়ে আসলে আরেকটু বাড়াতে পারি। এবং মানুষ যত বলে না, যত দেশ দেখবো তত বেশি শিখবো আমরা, সেরকম দেশের মানুষকে যত বেশি জানবো আমরা, দেশের কালচারকে যত বেশি জানবো তত বেশি শিখতে পারবো। প্রাচীন সভ্যতায় নভমণ্ডল ক্ষমতা আর ঐশ্বরিক শক্তির প্রতীক হিসেবে বিবেচিত হয়ে আসছে পৌরাণিক ডানাওয়ালা ঘোড়া। চীন ও ইউরোশীয় সাংস্কৃতিক ধারায় এই ধরনের স্বর্গীয় ঘোড়া সৌভাগ্য, সমৃদ্ধি আর আশীর্বাদের প্রতীক বলে মনে করা হয়। সম্প্রতি উত্তর পশ্চিম চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলে প্রায় 1300 বছরের পুরনো এক সমাধি থেকে আবিষ্কৃত হয় এমন এক পৌরাণিক ডানাওয়ালা স্বর্গীয় ঘোড়ার চিত্রকর্ম। বর্তমানে এটি থাং রাজবংশের শৈল্পিক উৎকর্ষ ও বহু সাংস্কৃতিক আদান প্রদানের এক গুরুত্বপূর্ণ সাক্ষ্য হিসেবে বিবেচিত হচ্ছে। উত্তর পশ্চিম চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলে প্রায় 1300 বছরের পুরনো সমাধি থেকে পাওয়া পৌরাণিক ডানাওয়ালা স্বর্গীয় ঘোড়ার চিত্রটিকে থাং রাজবংশের সমৃদ্ধ শিল্প ও বহু সাংস্কৃতিক যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। চীনের সামাজিক বিজ্ঞান একাডেমি তাদের বার্ষিক প্রধান প্রত্নতাত্ত্বিক নিদর্শন তালিকায় এই আবিষ্কার অন্তর্ভুক্ত করে অনানুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। সিনচিয়াংয়ের তুরপান এলাকার প্রাচীন শহর কাওছাংয়ের নিকটবর্তী কবরস্থানে অবস্থিত থাং যুগের এই সমাধি, যেখানে স্বর্গীয় ঘোড়া আঁকা কফিনটি গবেষণার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। প্রত্নতাত্ত্বিকভাবে চিহ্নিত M20 সমাধি থেকে একটি কাঠের পালঙ্ক, সূক্ষ্মভাবে আঁকা কফিন এবং একটি পর্দা উদ্ধার করা হয়, যা থাং আমলের আসল রূপে সংরক্ষিত বিরল নিদর্শন। কাঠামোগত জটিলতার দিক থেকে আঁকা কফিনটিকে এখন পর্যন্ত আবিষ্কৃত অন্যতম গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। কফিনের ওপরের অংশে বিস্তৃত ফুলেল ও জ্যামিতিক নকশা রয়েছে, আর নিচের অংশে 12টি খিলানযুক্ত প্যানেলে চিত্রিত হয়েছে পৌরাণিক ডানাওয়ালা প্রাণী, ঘোড়া, সিংহ ও বাঘ, যাদের বিস্তৃত ডানা আর উন্মুক্ত মুখাবয়ব গতিময়তার এক জীবন্ত অনুভূতি তৈরি করে। এই 12টি শুভ প্রাণীর মধ্যে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করে দুটি ডানাওয়ালা ঘোড়া, একটি দেহে নীল দাগ, অন্যটিতে সবুজ অলঙ্করণ। বিশেষজ্ঞদের মতে এগুলো কেবল শৈল্পিক সৌন্দর্যের নিদর্শন নয়, বরং গভীর প্রতীকী অর্থ বহন করে। চিত্রকর্মটি সম্ভবত প্রাচীন মিউরাল শিল্প দ্বারা অনুপ্রাণিত এবং একটানা মসৃণ আঁচড়ে সম্পন্ন, যেখানে একটানে আঁকা রেখা শিল্পীর অসাধারণ দক্ষতার পরিচয় বহন করে। গবেষকরা মনে করেন প্রাণীগুলোর নকশায় সিল্ক রোডের মাধ্যমে সংঘটিত বহুজাতিক সাংস্কৃতিক প্রভাব স্পষ্ট। ঐতিহ্যবাহী চীনা ছিলিনের পাশাপাশি প্রাচীন মিশরের সিংহ, ইউরোশীয় তৃণভূমির স্বর্গীয় ঘোড়া এবং বৌদ্ধ ঐতিহ্যের হাতির মতো প্রতীক বাণিজ্য ও যোগাযোগের মাধ্যমে চীনা শুভ প্রতীকের ভুবনে একীভূত হয়েছিল, বিশেষত বিশ্বজনীন থাং যুগে। সমাধির গঠন ও বিষয়বস্তু সমভূমির সাংস্কৃতিক প্রভাবও নির্দেশ করে, যা পশ্চিমাঞ্চল ও থাং রাজধানীর যোগসূত্র তুলে ধরে। এই আবিষ্কার শুধু প্রত্নতাত্ত্বিক সাফল্য নয়, বরং শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতার মাধ্যমে ঐতিহ্যবাহী চীনা বিশ্বাসের প্রতিফলন। একই সঙ্গে এটি সিল্ক রোড বরাবর চীন ও অন্যান্য সভ্যতার সাংস্কৃতিক বিনিময়ের এক উজ্জ্বল দলিল, যা থাং যুগের বিশ্বজনীন চরিত্রকে নতুনভাবে তুলে ধরে। সিনচিয়াংয়ের মরুপ্রান্তরে অবস্থিত প্রাচীন সমাধিগুলো যেন ইতিহাসের সাক্ষী, যেখানে বালুর নিচে চাপা পড়ে আছে থাং যুগের স্বপ্ন, বাণিজ্যের গল্প এবং কিংবদন্তির ছায়া। সেখানে আবিষ্কৃত স্বর্গীয় ঘোড়ার অলঙ্করণ গবেষকদের ভাবাচ্ছে নতুন করে। তামান্না জেনিফার, সিএমজি বাংলা। কুংফু ও
ও কৃত্রিম বুদ্ধিমত্তার অভিনব মেলবন্ধনে মানব মার্শাল আর্ট শিল্পীদের সঙ্গে তাল মিলিয়ে রোবটদের ব্যাকফ্লিপ, অস্ত্রচালনা ও স্টান্ট দর্শকদের চমকে দেয়। অন্যদিকে থাং রাজবংশের কবি তুফুর অমর পংক্তি অবলম্বনে নৃত্য ও মঞ্চশিল্পে জীবন্ত হয়ে ওঠে বসন্ত, বৃষ্টি আর প্রকৃতির প্রাণশক্তি। প্রিয় দর্শক, চলুন গালা অনুষ্ঠানের একটি অংশ আমরা উপভোগ করি।
প্রিয় দর্শক, দ্য গ্রেট ওয়ার্ল্ড শো আজ এ পর্যন্তই। আমাদের অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে ভিজিট করতে পারেন। পরবর্তী পর্বে নতুন কোনো আয়োজন নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চাইছিয়েন।